আইটি সলিউশন ইনস্টিটিউট এর সৌজন্যে ডিজিটাল আইসিটি করতে এইচএসসি পরীক্ষার পরে অ্যাডভান্স আইটি ও কম্পিউটার, স্পোকেন ইংলিশ ও ফিন্যান্সিং কোর্স সমূহের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, চেয়ারম্যান ডিজিটাল আইসিটি সাভার ঢাকা জনাব রনি আহমেদ লাবলু, উপস্থিত আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আজকে যাদের জন্য এই আয়োজন, সে শিক্ষার্থী ভাই ও বোনেরা, সম্মানিত শিক্ষক মন্ডলী, সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আমরা অনেকক্ষণ ধরে বিভিন্ন বক্তব্য শুনেছি। প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি যে আমি তাদেরকে কথা দিয়েছিলাম যে 10:30টার মধ্যে আসব এবং এসে অনুষ্ঠানটা শুরু হবে। আমার একটি বিশেষ কারণে অনুষ্ঠানটা আধা ঘন্টা দেরি হয়েছে, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। আর একটি ব্যাপার হলো যে বক্তৃতা আমরা কেউ খুব একটা শুনি না, সেজন্য আমি 5-7 মিনিটে বেশি বলবো না। কিন্তু তোমাদের জন্য আরেকটি পর্ব আমি করতে চাই, তোমাদের আমরা সুযোগ দিতে চাই, কেউ যদি আমাকে যে কোনো প্রশ্ন করতে চায় সে প্রশ্ন করবে আমার বক্তৃতা শেষে, এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য আলাদা পুরস্কার আছে। আমি যা বলছি দায়িত্ব নিয়ে বলছি, এবং কোন কোন সেক্টরে প্রশ্ন করতে পারবে সব তোমাদেরকে গাইডলাইন আমার বক্তৃতার মধ্যে তোমরা পেয়ে যাবা। অনেক আগ্রহ থাকতে পারে, নেতারা তো সুন্দর সুন্দর কথা বলে কিছুই বাস্তবায়ন করে না, কিন্তু অনেক প্রশ্ন আছে যেগুলা অনেক সময় উত্তর দেওয়া বিব্রত। আমি দায়িত্বটা নিলাম, তোমরা অনেকে ট্যালেন্টেড আছো। আমি যে বক্তৃতা শুনলাম, 2 জন ইংলিশ, 1 জন বাংলায় বলল, আমি তো ওই সময় এইসব সুন্দরভাবে বক্তৃতা দিতে পারতাম না, যেটা আমি পরে রাজনীতি করতে করতে শিখেছি। অতএব আমি তোমাদের ব্যাপারে অনেক আশাবাদী যে তোমরা আমাদের থেকে, ওই যে বদির যে বলছে আবুল কালাম আজাদের মতো আরো বড় কিছু হবা, আমি সেই স্বপ্নেই আছি, সেই আশায় আমি তোমাদের সাথে করছি। তোমরা প্রস্তুতি নাও, তোমাদেরকে সুযোগ দিব। 10 জন, 15 জন, 20 জন, আরো বেশি সময় নাই। যদি তোমাদের চেয়ারম্যান অ্যালাউ করে আমরা এটা চলতে থাকবে, সমস্যা নাই। আবার বেশি করলে বোরিং হবে, সেটা হয়তো আমরা করবো না। প্রথমে আমি নিজের সময় নিতে 2 মিনিট বলবো। আজকের জন্য একটু স্বার্থপর হয়ে যাচ্ছি, কারণ আমরা তো অনেক বছর আগে রাজনীতির সাথে যে সম্পৃক্ত ছিলাম তোমরা সবাই জানতে। তার 15-16 বছর আমরা পালিয়ে ছিলাম, যে সেই কাহিনী তো তোমরা জানো না। তাই আমি নিজের পরিচয়টি নিজে দিতে যাচ্ছি, যেহেতু সামনে আমাদের একটা নির্বাচন আছে। এখন তোমাদেরকে তো অনেক জায়গায় পাবো না, তোমরা এই এলাকারই সন্তান, সেই জন্য বলছি। আমি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে 1980 সালে ইন্টারমিডিয়েট পাস করেছি। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে মেডিকেল সায়েন্সে বেসিক ডিগ্রি, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, MBBS 87-এ আমি পাস করেছি। তারপরে আমি পিজি হাসপাতালে কার্ডিওলজি, নেফ্রোলজির উপর 6 মাস ট্রেনিং নিয়েছি। তারপর 10 BCS পাস করে আমি 91-এ আমি কিশোরগঞ্জ ইটনাতে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করি। তারপর 93-তে বদলি হয়ে সাভারে আসি মেডিকেল অফিসার, সাভার হেলথ কমপ্লেক্সে। 96 সালে চাকরি ছেড়ে আমি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি, কারণ সরকারি নিয়ম হলো যে এই নির্বাচনে অংশগ্রহণ করতে হলে সরকারি চাকরি থেকে আপনাকে অব্যাহতি নিতে হবে। আমি 96-এ এই এলাকার বিএনপির মনোনয়নে ধানের শীষ মার্কা নিয়ে প্রথমবার এমপি হই। তারপর 2001 সালে আবার বিএনপির মনোনয়নে ধানের শীষ মার্কা নিয়ে দ্বিতীয়বার এমপি হই। তারপর 2008 সালেও নির্বাচন করেছি, 14 সালে বিএনপি যায় নাই। 18 সালে নির্বাচন করেছি, 24 সালে যায় নাই। আমি দলের সাথেই সম্পৃক্ত আছি, এবং এই এলাকা থেকে আমি 2 বার মনোনয়ন পেয়ে সেই নির্বাচনের খবর তোমরা জানো। আমি 93-তে ইয়ারপো ইউনিয়ন বিএনপি সভাপতি ছিলাম। 2011 সালে আমি আশুলিয়া থানা বিএনপি সভাপতি ছিলাম।
2016 সালে আমি ঢাকা জেলা বিএনপি সভাপতি ছিলাম, এখন আমি সহ পরিবার কল্যাণ সম্পাদক। আমার কিছুদিন আগ পর্যন্ত আমার নামে 53টি মামলা ছিল, এখন হয়তো কমে গেছে, সরকার এগুলা প্রত্যাহার করে নিচ্ছে। আমি মাত্র 3 বার জেলে গিয়েছি রাজনৈতিক কারণে। তো এইসব ব্যাপার নিয়েই আমাকে চলতে হচ্ছে। আমার বাবা দেওয়ান মোহাম্মদ ইদ্রিস 45 বছর পরবর্তীতে আশুলিয়া একটানা 1943 থেকে 88 সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলেন এবং 70-73 সালে আওয়ামী লীগের বিরুদ্ধে সেই নির্বাচন করেছিল সাভার থেকে। 79 সালে বিএনপিতে ধানের শীষ মার্কা নিয়ে উনি সংসদ সদস্য হন। তারপরে 86-88 সালে বিএনপি নির্বাচনে যায় নাই, উনি 90 সালে মারা যান। 91 সালে বিএনপি ক্ষমতায় ছিল। আমার ছোট ভাই দেওয়ান মোহাম্মদ মহিউদ্দিন বিপ্লব 2 বার আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। 14 সালে সে ভাইস চেয়ারম্যান ছিল উপজেলা পরিষদে। আমার আপন বোনের হাজবেন্ড হুমায়ুন চেয়ারম্যান আশুলিয়ার 1984 থেকে 2011 27 বছর একসাথে চেয়ারম্যান ছিলেন। আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান, কিন্তু 15-16-17 বছর রাজনীতিটা ঠিক মতো করতে পারি নাই। তোমরা অনেকে আমাকে চিনো না। আমি 2 বছর আগে লায়েন্সে গভর্নর ছিলাম। গভর্নর হলো লায়েন্সে একটা ডিস্ট্রিক্টের সর্বোচ্চ পদ। আমি একজন ছোটখাটো লেখক। দেওয়ান সালাউদ্দিন বাবু নামে ঐতিহ্য থেকে 2018 সাল থেকে আমার 16টি বই বেরিয়েছে। আমার আত্মজীবনী, আমার ভ্রমণ কাহিনী, আমি পৃথিবীর 32টা দেশে শত শত শহরে গিয়েছি। তারপর আমি জেলে ছিলাম 3 বার, সেই জেল কাহিনী, এইসব সব আছে। এখনো লেখালেখির সাথে সম্পৃক্ত আছে এবং রাজনীতি আমার মূল পেশা, আসল জায়গা। এখন তোমাদের সম্বন্ধে আমি বেশি না বলে 2টি গল্প বলবো। তার আগে আমি বলি যে লেখাপড়া শেষ না করে তুমি কিছু হতে পারবে না। অনার্স মাস্টার্স না করলে তুমি ভালো কিছু হবা, বড় কিছু হবা, এটা কখনো আশা করো না। আর এইটার পাশাপাশি যদি তুমি ট্রেনিংটা নাও, আজকে যেগুলা নিয়েছো, প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। আমরাও ইন্টারমিডিয়েট পাস করে 80 সালে আমি স্পোকেন ইংলিশ শিখেছি, আমি জার্মান ভাষা শিখেছি। আব্বার খুব শখ ছিল, কেন শখ ছিল সেটা জানি না, বাবা মার কথা তো শুনতে হয়। তে ওই তোমরা যেরকম 3 মাসে কাজে লাগিয়েছো, আমি সেই সময় সেগুলা কাজে লাগাচ্ছি। একটা কথা বলি, তোমার জীবনে অনেক কিছু করার আছে, প্রতিদিন অনেক কাজ করার আছে। যখন যেটা করবা মনোযোগ দিয়ে করবা। গিভ ইউ হাইয়েস্ট কোয়ালিটি টাইম। আমি আজকে এখানে আসছি, এই অনুষ্ঠান শেষ না করে আমি এখান থেকে যাব না। অনেক নেতারা আছে তাড়াহুড়া করে দৌড় দেয়, আরেকটা অনুষ্ঠান আছে, আরেকটা। বাবা, তোমার আরেকটা অনুষ্ঠান থাকলে এই অনুষ্ঠানে আসার দরকার নেই। যেখানে যাবা তার জন্য বুঝে যে আমি পুরো সময় এখানে সময় নেই, আমি আসছি আধা ঘন্টা পরে, এখন আমি বক্তৃতা দিয়ে চলে যাব, তাহলে তো যারা আসলো তাদের কি সম্মানটা থাকবে আমার প্রতি। আমি অনুষ্ঠান শেষ না করে যাচ্ছি না, এটা নিশ্চয় থাকে। তোমাদেরকে বলছি, তুমি খেলার সময় খেলো, তুমি ফেসবুকে চ্যাটিং করতেছো, মনোযোগ দিয়ে করো, অন্য কিছু করার দরকার নেই। ওই তুমি ভাত খাচ্ছ আর তুমি চ্যাটিং করতেছো, ওগুলা করো না। প্রত্যেকটা কাজ ইম্পর্টেন্ট এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা ঠিক না, এটা ভালো না। খাওয়াটাও মনোযোগ দিয়ে খেতে হবে। তুমি যদি মনোযোগ দিয়ে না খাও, তুমি ভাতটা ঠিক মতো চাপাবা না, না চাপিয়ে খেলে এটা ঠিক মতো হজম হবে না, অসুখ বিসুখ হবে। একটার সাথে একটা অনেক ল্যাজ আছে। আর একটা কথা হলো যে ফ্যামিলি ইজ দ্য লাস্ট ডেস্টিনেশন। তোমার বাবা মা তোমাকে ব্লাইন্ডলি যে সাপোর্ট করবে, পৃথিবীর কেউ করবে না। আমরা এই জিনিসগুলো ভুলে যাই। বিয়ে পরে মনে করি যে আমার ওয়াইফ, আমার এই সংসার আসল, বাবা মা টেক কেয়ার করার দরকার নাই। যারা তোমাদেরকে কষ্ট করে এই পর্যন্ত আনলো, তাদেরকে ন্যূনতম টেক কেয়ার করা তোমরা প্রয়োজন মনে করো না। আমি যেটা বলতে চাই, তুমি যখন রোড অ্যাক্সিডেন্টে আহত হয়ে হাসপাতালে যাবা, তোমার বন্ধু বান্ধব পরিচিতির জন্য আসবে, তুমি 10 দিন হাসপাতালে আছো, 1 দিন 2 দিন পরে অনেকে আশা কমিয়ে দিবে। তোমার পরিবারই তোমার পাশে কিন্তু 10 দিন থাকবে, তুমি সুস্থ না হও পর্যন্ত বাসায় ফিরে যাবে না। অতএব পরিবারের কথা ভোলার দরকার নাই। পরিবারকে সাথে রেখেই তোমরা জীবনে অনেক বড় হতে পারবা, এটার জন্য মনে থাকে। আর সর্বশেষ যে কথাটা বলতে চাই, এই ডিজিটাল যুগে অনেক কিছু করার আছে। যাই করো মনোযোগ দিয়ে করো, ওই সেক্টরে ফেমাস হও, বিখ্যাত হও, কাজ শিখো, তোমাকে যেন সম্মান করে, তুমি যেন বলার মতো একটা আত্মপরিচয় দিতে পারো যে আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করি, জব করি,
আমাকে অনেকে চিনে, ওই ডিপার্টমেন্ট অন্তত আমাকে গুরুত্ব দেয়, সেরকম জব তোমাকে করতে হবে। কোনো মতো জব করবো, তোমার কোনো গুরুত্ব নাই, ওই প্রতিষ্ঠানের প্রধান জানে ও একটা ফাঁকিবাজ, ও সময় দেয় না, কাজ করে না, এই তকমা লাগানোর দরকার নাই। যা করবা মনোযোগ দিয়ে করবা, ভালো কিছু হও। তোমাদের বাপ মা তোমাকে সহযোগিতা করছে, তোমাদের মেধা আছে, প্রজ্ঞা আছে, তুমি এখনো যদি এত সুযোগ সুবিধাকে অ্যাভেল করে ভালো কিছু না হও, তাহলে তোমার পরিবার, সমাজ, দেশে কোনো কাজে তো তুমি আসবে না। আমি তোমাদের ব্যাপারে অনেক আশাবাদী এবং লাভলুকেও আমি কাজে লাগাবো, যতটুক আইটি সেক্টরে কাজে লাগানো যায়। একটা ট্যালেন্টেড ছেলে, এতে কোনো সন্দেহ হয় না। তোমরা হয়তো ভালো জানো, আমার সাথে খুব বেশি দিন পরিচয় হয় নাই, আমি তার সাথে আছি, পাশে আছি, এবং আরো ভালো ভালো, যে এখানে 500-600 স্টুডেন্ট থাকার কথা ছিল, বৃষ্টির জন্য অনেকে থাকে নাই। অতএব তোমাদের জন্য অনেক শুভকামনা, জীবনে বড় হও, এমন জায়গায় যাও যেখানে আমরা গিয়ার জন্য তোমাদের কাছে বসে থেকে যে এই কাজটা করে দিতে হবে, এই জায়গায় একটু যেতে হবে, সেরকম জায়গায় তোমাদেরকে আমি দেখতে চাই। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করার আগে একটি গল্প বলে আমি শেষ করতে চাই। সেটা হলো যে তোমরা আলেকজান্ডার দ্য গ্রেট তার নাম শুনেছ। সে প্রায় 33 বছর বেঁচে ছিলেন এবং জীবন দশায় কোনো যুদ্ধে সে পরাজিত হয় নাই। মেসিডোনিয়ার রাজা, তার বাবাও রাজা ছিলেন। খ্রিস্টপূর্ব 323 থেকে 356 এই সময় উনি বেঁচে ছিলেন। সবাই তাকে ভয় পেত এবং একটা বীর ছিলেন। সে মারা যাওয়ার আগে যখন অসুস্থ ছিল, তার যারা পরিষদ, তাদেরকে ডেকে 3টি নির্দেশ দিয়ে গেলেন। প্রথম নির্দেশ যে আমার যারা চিকিৎসা করছে তারা আমার কফিন বহন করবে। দ্বিতীয় নির্দেশ, আমার যা যা সয় সম্পত্তি আছে, বিশেষ করে টাকা পয়সা, গোল্ড, আরো ছোটখাটো যেগুলা অ্যাসেট আছে ভ্যালুয়েবল, সেগুলা আমার যে রাস্তা দিয়ে নিয়ে যাবে সে রাস্তায় এগুলা ছড়িয়ে ছিটিয়ে রাখবেন। এটা আমার নির্দেশ, আমার সম্পদ রাস্তায় থাকবে। তৃতীয় নির্দেশ, কফিনে যখন নিয়ে যাবেন তখন আমার হাত দুইটা বাইরে থাকবে। তো ওনার নির্দেশ বললো যে ঠিক আছে স্যার, আপনার কথা শুনবো, কিন্তু এখন আপনি এই নির্দেশ আমাদের কেন দিচ্ছেন, এইটা ব্যাখ্যাটা আমাদেরকে বলে যান। সে বলল যে প্রথমটা ব্যাখ্যা হলো যে ডাক্তার ইচ্ছা করলে একজন রোগীকে বাঁচাতে পারে না। তোমরা যখন যাবা পুরা জগৎ দেখবে ডাক্তার একটা উসিলা, ডাক্তার ইচ্ছা করলেই বাঁচাতে পারে না, বাঁচাতে পারে সৃষ্টিকর্তা। দক্ষিণ আফ্রিকার জন্য কি নাম, দক্ষিণ আফ্রিকার কালো প্রধানমন্ত্রী নেলসন ম্যান্ডেলা। দ্বিতীয়টা হলো যে রাস্তায় গেলে ছড়িয়ে ছিটিয়ে যাবো, যে এগুলার জন্য সারা জীবন আমরা কষ্ট করেছি, এগুলার জন্য অনেকের সাথে সম্পর্ক খারাপ হয়েছে, অনেকে ভুল বুঝেছে, এগুলা তো আমার এখন কোনো কাজে আসতেছে না। আমি মারা যাচ্ছি, এই সম্পদ আমি কি করব? আমি সারা জীবন যে কষ্ট করে কিংবা কষ্ট না করে বিভিন্ন উসিলা যেগুলো আমি অর্জন করলাম, সেগুলা তো আসলে আমার সাথে অনেকে এগুলা নিয়ে ভুল বুঝতেছে। অতএব যাওয়ার আগে সব ভুল বুঝাবুঝি আমি সমাপ্ত করে দিয়ে গেলাম, এগুলা সব রাস্তায় পড়ে থাকবে, যে ইচ্ছে নিয়ে যাক। আর তৃতীয় হলো, আমি দুনিয়াতে যখন এসছিলাম, ছোট ছিলাম, জন্মগ্রহণ করছি, আমি তো খালে হাতে এসছি, আমার হাতে কিচ্ছু ছিল না। এবং আমি যখন চলে যাচ্ছি, যে এত কিছু অর্জন করে আমার এত সয় সম্পত্তি, আমিও খালি হাতে চলে যাচ্ছি। এটা হলো জীবনের গল্প। আমার শিক্ষাটা কাজে লাগবে, আমার জ্ঞানটা কাজে লাগবে, আমার ব্যবহারটা কাজে লাগবে, অন্য কোনো কিছুই কিন্তু কাজে লাগবে না। শেষ গল্প, নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি ছিলেন। আমার জানা মতে পৃথিবীতে কোন রাজনৈতিক ব্যক্তি এরকম প্রমিনেন্ট লেভেলে এই 27.5 বছর জেল কেটেছে
আমি আর কারো নাম জানি না। সে আন্দোলনটা করেছিল যে ওই সময় মেজরিটি ভোটার, এটা আমি 60 দশকের কথা বলছি, মোর দেন 60% ভোটার ছিল কালোরা, কিন্তু তাদেরকে ভোট দিতে দেওয়া হতো না, রাষ্ট্র চালাতো সাদারা। সেইটা নিয়ে সে আন্দোলন করতে করতে সে গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং আন্তর্জাতিক চাপে শেষ পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হয় এবং বলা হয় যে কালোদের ভোটার করে নির্বাচন দেওয়া হবে। এবং 27.5 বছর সে জেলখানায় ছিল। জেল থেকে সে বেরোনোর পরে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। তোমার নোবেল পুরস্কার নাম ছিল, ধরো নোবেল পুরস্কার 6টা ক্যাটাগরিতে দেওয়া হয়, এক একটা বর্তমান মূল্য 13 কোটি 14 কোটি টাকা। তারপরে 94-এ সে নির্বাচন করে এবং সে বিপুল ভোটে পাশ করে। তাকে দ্বিতীয়বারও নির্বাচন করার জন্য বলা হয়েছিল তার দল থেকে, তার শুভাকাঙ্ক্ষীরা। উনি আর সেকেন্ড টাইম নির্বাচন করেন নাই। ভদ্রলোক 95 বছর বেঁচেছেন, সম্ভবত 2013 সালে মারা গেছেন, 1918 সালে তার জন্ম। আমার গল্পটা এখন থেকে শুরু। উনি রাষ্ট্রপতি হয়ে ওনার একটা অভ্যাস হলো তার সিকিউরিটি লোকগুলাকে সিভিল ড্রেসে নিয়ে মানুষের খোঁজ খবর, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, রেস্টুরেন্টে গিয়ে গিয়ে খবর নিতেন যে কি হচ্ছে, দেশটা কেমন চলছে। এরকম একটি জায়গায় একটা গলির মধ্যে একটা রেস্টুরেন্টে সে গেল, তার একটা ছোট্ট গাড়ি নিয়ে, তার 3-4 জন সিকিউরিটি, আর্ম সহ, কিন্তু আর্ম দেখা যাচ্ছে না। গিয়ে একটা টেবিলে ম্যানেজারকে ডেকে খোঁজ খবর নিচ্ছে, এখানে কি কি খাবার পাওয়া যায়, তোমরা কয় বছর ধরে ব্যবসা করো, দেশের অবস্থা কি। ওই ম্যানেজার তাকে চিনে নেই। তারপর হঠাৎ করে দেখলো দূরে একটা লোক বসে আছে। তার সিকিউরিটি বলল, ওই লোকটাকে আমার টেবিলে নিয়ে আসেন। তারা বললো যে আমাদের উনি ডাকতেছে, ওনাকে আপনি চিনেন? হ্যাঁ আমি চিনি। এখানে এসে বলেন যে আপনি খান, আমার সাথে আজকে আপনি লাঞ্চ করেন। উনি চুপচাপ বসে আছে, কিছু বলে না। তার থেকে বয়সে বড়, বলছে কিছু খান। তার হাত কাঁপছে, সে নেলসন ম্যান্ডেলার দিকে তাকাতে পারছে না। তারপর তার সিকিউরিটি বললো, স্যার ওনার তো শরীর মনে হয় ভালো না, তাকে আমরা বাসায় দিয়ে আসি। নেলসন ম্যান্ডেলা জিজ্ঞেস করতে, তাহলে আপনি বাসায় চলে যান। তো উনি বললেন আচ্ছা। ওনার খাবারটা প্যাকেট করে ওনাকে নিয়ে তার সিকিউরিটি লোক তার বাসায় দিয়ে আসলো। সিকিউরিটি লোক দেখে তার বাসা হইচই পড়ে গেল যে তাকে কেন ধরে নিয়ে আসছে, কি হচ্ছে। তাকে তার ওয়াইফ সন্তানদের হাতে দিয়ে তারা এবং নেলসন ম্যান্ডেলা গাড়িতে করে তাকে দিয়ে আসে। দিয়ে এসে তারা বসলো। নেলসন ম্যান্ডেলা তখনও খাবার স্পর্শ করে নাই। বলছে এখন খাওয়া শুরু করে। সে বলল যে আমি যখন জেলখানায় ছিলাম সে আমার সুপারভাইজার ছিল। আমাকে খালি গায়ে হাত পা বেঁধে রোদের মধ্যে অনেক দিন মেরেছে। কখনো কখনো আমি তাকে পানি চেয়েছি, সে আমার মুখে পিপি করে দিয়েছে, পেশাব করে দিয়েছে। আজকে সে ভয় কিছু বলতে পারছে না যে আজকে আমি রাষ্ট্রপতি, আমি ইচ্ছা করলে তা অনেক ক্ষতি করতে পারি। কিন্তু আমি ক্ষমার দৃষ্টিতে দেখলাম যে তুমি যা করেছো এই দায়িত্ব তোমার, আমি তোমাকে মাফ করে দিয়েছি। নেতৃত্ব মানে কর্তৃত্ব না, নেতৃত্ব মানে টেক কেয়ার। মানুষের সত্যিকারের সেবা করতে হবে। যে সেবায় সম্মান থাকে, যে সেবায় ভালোবাসা থাকে, যে সেবায় টেক কেয়ারিং থাকে। আমরা সেখান থেকে এই গল্প আমরা অনেকেই জানি, কিন্তু আমরা যখন নির্বাচিত হয়ে যায় এই গল্প টল্প আমাদের মাথায় থাকে না। এবং যে যেরকম করে তার জন্য সেরকম বিচারই অপেক্ষা করে, ইসলাম তাই বলে। তার প্রমাণ এই বাংলাদেশে আমরা দেখেছি 2-1 বছরের মধ্যে। অতএব আমরা যেন ভালো কিছু করতে পারি, ভুল ভ্রান্তি সবারই হয়, আগামী দিনের জন্য ভালো কিছু করে আমরা সমাজে মানুষের কল্যাণ করতে পারি, যেন মানুষ মারা যাওয়ার সময় মনে রাখে যে না উনি অত খারাপ মানুষ ছিল না। এখন আমি আমার বক্তৃতা শেষ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।